সোহিনীকে অলক্ষী বলায় ঠামিকে এবার উচিত শিক্ষা দিয়ে দিল সোহিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনীরা যখন বাবার বাড়ি থেকে বাড়ি ফিরে আসে তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, বাহ, কয়দিনে থাকার নাম করে তো গিয়েছিলে, ওখানে রাখেনি, এখন চলে এসেছো? কমলিনী তখন বলতে লাগলো, কেন মা, আমার বাড়িতে আমি এসেছি, তাতে আপনার অসুবিধাটা কোথায়? তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, লজ্জা করছে না? একজনকে দিয়ে তো বাড়িটা নিজের নামে লিখিয়ে নিয়েছো, তারপরেও লজ্জা করছে না? এটা তো অন্যেরই বাড়ি, তোমার এইটুকু কথা বলতে একদম লজ্জা করছে না? কমলিনী তখন বলতে লাগলো, না মা, আমার তো লজ্জা শরম নেই, আমার একদম লজ্জা করছে না। আপনিও তো এক সময় ওই মানুষটাকে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ছেলে বলে বাড়িটা লিখিয়ে নিয়েছিলেন, তখন আপনার লজ্জা করেনি? কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো, আমার তো কৃতজ্ঞতা বোধ আছে, তাই তো আমি বাড়িটা ওকে আবার ফিরিয়ে দিয়েছি, তোমার তো সেইটুকুও নেই। পরের বাড়ি কিভাবে নিজের নামে লিখিয়ে নিতে হয় সেটা তো তোমাকে না দেখলে আর বুঝতে পারবে না। কমলিনী তখন বলতে লাগলো, শুনুন মা, আপনি কিন্তু এভাবে আমাকে কথা বলতে পারেন না, আমার বাড়িতে আমি ফিরে এসেছি দিদিভাই, এই জন্য তো তোমাকে আমি বলেছি, আমি বাড়ি ফিরে আসলে যে কতটা অসুবিধা হয় সেটা এবার দেখতে পাচ্ছ? কুর্চি তখন বলতে লাগলো, সবটাই তো দেখতে পাচ্ছি, আমার না লজ্জা করে আমার মাকে দেখে, আমার মা দিন দিন যে কিভাবে এসব কথাবার্তা বলে সেটাই বুঝতে পারছি না, আমার মায়ের জন্য আমার লজ্জা মাথাটা হেঁট হয়ে যায়। তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো, শুন, এত কথা বলিস না, এইভাবে তুই কথা বলিস না, পরের সংসারে এসে কথা বলতে তোর লজ্জা করে না? ওই দিন তো তোর স্বামী নিজে চুপ করে তোর দিকে তাকায়নি, তোর দূর ছিল। চন্ড তখন বলতে লাগলো, ঠিক কথা বলেছো মা, ওরই মানিয়ে গুছিয়ে নিতে পারেনি, সেই জন্য তোর দিকে ফিরেও তাকায়নি। আমি এ বাড়িতে থাকতে দিয়েছি, তাই এ বাড়িতে থাকতে পারছিস করছি। তখন বলতে লাগলো, শুনো মা, বাড়িটা তোমার নয়, যার বাড়ি তার থেকে অনুমতি নিয়ে আমি এই বাড়িতে থাকছি, তাই এই নিয়ে তোমরা আর বড় বড় কথা বলো না। তবে একটা কথা বলে রাখি মা, আমি না তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, তুমি কিভাবে এই কথাগুলি বলতে পারছো? তুমি নিজের মেয়েকে পর্যন্ত ছাড়ছো না। এদিকে বুবলাই তখন বলতে লাগলো, তোমরা এবার একটু থামবে, আমার না আর ভালো লাগছে না, এসব আর একদম সহ্য হচ্ছে না, এবার বন্ধ করবে? তখনই কমলিনী বলতে লাগলো, কেন বাবা, কি সহ্য হচ্ছে না, কি বন্ধ করব? তখনই বর্ষা হঠাৎ করে বলে উঠে, কেন তুমি বুঝতে পারছো না? তখনই বুবলাই বলে উঠে, না, এখন তো তোমার বাড়ি করছো, তারপরে তো আর কিছুদিন পরে ওই লোকটাও এখানে এসে থাকবে, সেটাই তো অপেক্ষায় আছি। তখনই মিঠি বলতে লাগলো, তাতে অসুবিধাটা তোর কোথায়? ওই লোকটার বাড়ি, ওই লোকটা এখানে আসবে। কুচিয়ে তখন বলতে লাগলো, কেন রে বুবলাই, যার বাড়ি সে এসে থাকবে, তোতে তোর অসুবিধাটা কোথায়? তখনই বুবলাই বলতে লাগলো, এসব আমার না আর ভালো লাগছে না, আমার না ইচ্ছে করছে এই বাড়ি ছেড়ে চলে যায়। তখন কমলিনী বলতে লাগলো, হ্যাঁ বাবা, তোর যেখানে ভালো লাগে সেখানে চলে যায়, না তোকে কে আটকাচ্ছে? কেউ আটকাচ্ছে না তো। বর্ষা তখন বলে উঠে, কেন মা, আপনি সবসময় ওকে বাড়ি থেকে বের করে দিতে চাইছেন কেন? কেন আপনি এই বাড়িতে থেকে আরামায়েশ করবেন, ভোগ বিলাস করবেন, আর আপনার ছেলে তো চাকরিটাও নেই, তাহলে ওকে কেন বাড়ি থেকে বের করে দিতে চাইছেন? তখনই বলতে লাগলো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, আমি আমার ছেলের সাথে কথা বলছি, কেন ওর ভালো লাগছে না সেই কথা জিজ্ঞেস করছি। তখনই এই কথা শোনার সাথে সাথে বুবলাই তখন বলতে লাগলো, কেন ভালো লাগবে? ওই লোকটা এই বাড়িতে কেন এসে থাকবে? তখন কুচি বলতে লাগলো, কেন বুবলাই, তোর বাবা যদি অন্য একটা মেয়ে ছেলে নিয়ে বাড়িতে এসে এনে রাখতে পারে, তাহলে তোর মা ওই লোকটার সাথে থাকলে তোর অসুবিধাটা কোথায়? বল তো ঠিক, অসুবিধাটা কোথায়? তখন মিতি বলতে লাগলো, কেন রে, কেন রে দাদা ভাই, ওই লোকটা একটা মহিলাকে এনে এই বাড়িতে ব্যভিচার করে চলছে, সেটা তোদের ভালো লাগছে, আর আমার মায়ের বেলা যত দোষ, কেন? তখন এই কথাটা বলতে সোহিনী হঠাৎ করে বলে উঠে, মিঠি, তুমি তোমার বাবার সাথে কিভাবে কথা বলবে সেটাও জানো না? সেটাও কি তোমাকে শিখিয়ে দিতে হবে? তখনই মিঠি বলতে লাগলো, না, সেটা তো আমি জানি না, কারণ আমাদের বাবা তো এতদিন আমাদের কাছে ছিল না, আর আমাদেরকে মেয়ে বলেও স্বীকার করেনি, তাই সেটা আমরা জানি না। আর ওই লোকটাকে না সম্মান দিয়ে কথা বলতে আমার রুচিতে পারছে, বাবা বলতেও ঘৃণা করছে, কারণ একজন মানুষ কতটা বাবা হতে পারে সেটা ওনাকে না দেখলে বুঝতে পারছি না। তখনই এই কথা শুনতে চন্ডা বলতে লাগলো, এই অনেক বড় বড় কথা বলছিস, অনেক বড় হয়ে গেছিস না? মিঠি তখন বলতে লাগলো, হ্যাঁ, অনেক বড় তো হয়ে যাব, কারণ এতদিন পর্যন্ত তুমি আমাদের বাবার কোনো কর্তব্য পালন করনি, তাহলে এখন কেন আবার আর বড় বড় কথা বলছো? বর্ষা তখন বলতে লাগলো, দেখো না, দেখো না বাবা, কিভাবে কথা বলছে তোমার সাথে। বুবলা তখন বলতে লাগলো, বলবেই তো, যেমন শিক্ষা দিয়েছে। তখন কমলিনী বলতে লাগলো, তোকেও তো শিক্ষা দিয়েছি, তাহলে তুই কেন এভাবে উল্টে উল্টে গেলি তোর বউয়ের কথায়? সব কিছু তো তোর বউয়ের কথায় তুই উল্টে গেলি। কমলিনী তারপরে বলতে লাগলো, শুনুন মা, আপনাকে একটা কথা বলে রাখি, আজ থেকে আপনি আমাকে আর বৌমা বলবেন না, আমি আপনার বৌমা নই, আর আপনি আমার শাশুড়ি নন, এই কথাটা আপনি মাথায় ঢুকিয়ে নিন। আর আমি আপনাকে একটা কথা বলে রাখি, আপনার ছেলেকে বলুন আপনাকে নিয়ে যেখানে ভালো লাগে সেখানে আপনাদেরকে নিয়ে চলে যেতে, আপনাদেরকে আমি 1 মাস সময় দিলাম। তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, বাড়িতে যে এসব কি শুরু হয়েছে সেটাই তো বুঝতে পারছি না, অলক্ষী লেগে গেছে বাড়িতে, আমার বাড়িতে সুখ শান্তি কিছু নেই, অলক্ষী লেগে গেছে। তখন কমলিনী বলে উঠে, কেন মা, অলক্ষী লাগবে কেন? আপনার ছেলে লক্ষ্মী বাড়িতে
নিয়ে এসেছে, এখন অলক্ষ্মীর কথা কেন উঠছে? লক্ষ্মীকে বলুন আপনার কখন কি খেতে ভালো লাগে, কি আপনি কখন চা খান, সমস্ত কিছু বলে দিন, লক্ষ্মী সব কিছু আপনাকে করে দেবে। তখনই সোহিনী বলে উঠে, কেন? আমি কি এবারে চাকরানি? আমি এবারে চাকরানি হয়ে থাকবো না। কেন আমি এবারে চাকরানি হয়ে থাকবো? আমাকে বিয়ে করছে, আমার যথেষ্ট প্রমাণ আছে, দরকার পড়লে আমি ডিএনএ টেস্ট করে সমস্তটা প্রমাণ করে দেবো। তখন কমলিনী বলতে লাগলো, হ্যাঁ, তুমি নাই করতে পারো, আমিও এ বাড়িতে চাকরানি হয়ে আসিনি, আমার মা বাবাও এ বাড়িতে চাকরানি করার জন্য পাঠায়নি। আর তুমি না পারলে এই বাড়িতে তো একটা জোয়ান বউও আছে, তাকে বলো সে রান্না বান্না করবে, সে তো পায়ের উপর পা দিয়ে বসে আছে, সে তো চাকরি বাকরি আর কিছুই করছে না। তখন বর্ষা বলতে লাগলো, কেন? আমি কেন সবার জন্য রান্না করব? আমি কি আমার কি দায় পড়েছে আমি সবার জন্য রান্না করতে? তখন কমলিনী বলতে লাগলো, তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। তোমাদের ব্যাপার নিয়ে আমি আর মাথা গলাতে চাই না। কারণ আমি এখান থেকে আমি উপরে চলে যাচ্ছি। আমার যেটা ভালো লাগে আমি সেটা করব, আর তোমাদের যেটা ভালো লাগে সেটা ভালো করো। কারণ তোমাদের ব্যাপার তোমরাই বুঝে নেবে। তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, যাও, যাও, যাও। এখন তো বুঝতে পারছি ওই যে লোক নতুনটাকে নিয়ে এখানে এসে আনন্দ ফুর্তি করবে, সেটাই তো? তখন কমলিনী বলতে লাগলো, হ্যাঁ, সেটাই। আপনি যদি সেটাই বলেন সেটাই। তবে আপনি একটা কথা মাথায় ঢুকিয়ে নিন, আপনাকে না আমি কোনোদিন যদি ১ কাপ চাও চান, চাও আমি এনে দেবো না। মিঠি তখন বলতে লাগলো, শুনো মা, তোমাকে একটা কথা বলে দিই। বড় ঠাম্মি যদি পাশে বসা থাকে, বড় ঠাম্মাকে চা দিতে গিয়ে তুমি যদি ওকে চাটা দিয়ে দাও না, আমি কিন্তু তখন ওর হাত থেকে চায়ের কাপটা নিয়ে ছুঁড়ে ফেলে দেবো। বুঝতে পারছো? তখন সুহিনী বলতে লাগলো, আমি এ বাড়িতে দাসীবাদী হয়ে থাকতে চাই না। আমি আমার অধিকারে থাকতে চাই। আমি আমার মেয়েকে নিয়ে এ বাড়িতে এ ও ও উপযুক্ত অধিকার নিয়ে থাকতে চাই। তখনই কমলিনী হেসে বলতে লাগলো, বাহ! বাহ সোহিনী! তাহলে তুমি তোমার আসল রূপটা দেখিয়ে দিলে। কি মা, তোমার লক্ষ্মীমন্ত বউ তোমার জন্য দাসীবাদী হয়ে থাকতে পারবে না? ও, সেটা হলে পারবে না। তুমি সবসময় তো আমাকে দাসীবাদী করে এ বাড়িতে রেখেছো। আর এখন ওর বেলায় কেন পারবে না? তোমাদের সবাইকে বলে দিয়েছে, তোমাদের অনেক লোক, তোমরা আর এই বাড়িতে থাকতে পারবে না। তোমাদের যেখানে ইচ্ছে সেখানে চলে যাও। চন্দ্র তখন বলতে লাগলো, এটা কি মগের মূল্য পেয়েছো? বউ যদি ডিভোর্স দিয়ে স্বামীর বাড়িতে থাকতে পারে, তাহলে স্বামীও ডিভোর্স দিয়ে বউর বাড়িতে থাকতে পারে। আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। দেখি, দেখি তোমরা কিভাবে আমাকে তাড়া করছি। তখন বলতে লাগলো, ও দাদা ভাই, এখন বড় বড় কথা বলছিস? সে তো হাতে পায়ে ধরেছিলি বৌদিভাইয়ের। তখন ভেবেছিলি বাড়িটা হাতিয়ে নিবি, সম্পত্তিগুলি লুটে নিবি। এখন দেখতে পেয়েছিস সেগুলি তো আর হাতাতে পারবি না। তাই এই মাত্র তোর রূপটা বদল হয়ে গেল। কিন্তু সেটা তো আরেকজন বুঝছে না। কারণ তাকে এইভাবে ফেলে এসে এইভাবে রূপ বদলিয়ে সবার সামনে এত অপমান করেছে। আর এখন সে কিভাবে কথা বলছে? সেও পাল্টে খেয়ে গেল। আরে তোরা সবাই এমন যে তোরা কারো যে উপকার করলে তার কৃতজ্ঞতা পর্যন্ত স্বীকার করতে পারিস না। তোরা সবাই এক রকমের। তাই তোরা সবাই সবার মতো থাক। আর আমি একটা কথা বলে রাখি, আমি তোদের মধ্যে নেই। সৈনী তখন বলতে লাগলো, শুনো, তুমি তো একটা চাকরি করছো, তুমি কমলিনীর পাশে না থেকে তুমি আমাদের সাথে থাকো না। তুমি ওর সাথে কেন চলে যাচ্ছ? তখন বলতে লাগলো, বাহ, বাহ, তোমার তো বড্ড লোভ দেখতে পাচ্ছি সোহিনী। আমি কেন থাকবো? আমি থাকবো না। আমি চাকরিটা আমার নিজের জন্য করছি। আমি বৌদিভাইয়ের সাথে থাকবো। আর দাদা তোর তো চাকরি নেই। মা মায়ের যে পেনশনটা পাচ্ছে সে পেনশনটা তোরা দেখি কতদিন কাটাতে পারিস। আর মায়েরও দেখি কতটা সহ্য হয়। মায়ের পেনশনটা যখন তোরা সবাই বসে বসে খাবি, তখন মা কতটা সহ্য করতে পারে সেটাও আমরা দেখে নেব। কমলিনী তখন বলতে লাগলো, দিদিভাই আর কথা বলার দরকার নেই, চলো আমরা উপরে চলে যাই। মিটি, তোর সাথে আমার কথা আছে, চল আমরা উপরে চলে যাই। তখনই সোহিনী বলতে লাগলো, হ্যাঁ, তোমরা তো এখন উপরেই চলে যাবে। তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, কেন? তাতে তোমার অসুবিধাটা কোথায়? তুমি আমার কথা মতো যদি থাকতে পারো তাহলে এই বাড়িতে থাকবে। সোহিনী তখন বলতে লাগলো, আমি দাসীবাদী হয়ে এই বাড়িতে